আজকে আমরা এমন একটা ব্যাংকের অ্যানালাইসিস নিয়ে বসলাম যেটা বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 2200 কোটি টাকার নেট প্রফিট করার রেকর্ড করছে। শুধু যে নেট প্রফিটের দিক থেকে রেকর্ড করছে তা কিন্তু না, 93,000 কোটি টাকার ডিপোজিট বেস নিয়ে এই ব্যাংক বাংলাদেশের অন্য সব প্রাইভেট ব্যাংক থেকেও এগিয়ে। হ্যাঁ, আমি জানি আপনি এতক্ষণে ধরেই ফেলছেন, আমরা ব্র্যাক ব্যাংকের কথাই বলতেছি। 2025 সালে এই ব্র্যাক ব্যাংক টোটাল 30% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, যার মধ্যে 15% ছিল ক্যাশ এবং 15% স্টক ডিভিডেন্ড। তাছাড়া অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, যেমন ডিপোজিট গ্রোথ, এনপিএল রেশিও, লিকুইডিটি কভারেজ সহ বেশিরভাগ দিক থেকে কিন্তু ব্র্যাক ব্যাংক অন্য সব ব্যাংকের তুলনায় টপ পজিশনে আছে। এখন প্রশ্ন হচ্ছে, লং টার্মে ইনভেস্ট করার জন্য শুধুমাত্র এই 2000 কোটি টাকার নেট প্রফিট এবং ডিভিডেন্ড দেখলেই কি হয়ে যাবে? আসলে না। প্রফিটের পাশাপাশি ব্যাংকের গ্রোথ ড্রাইভারগুলো কী ছিল, অ্যাসেট কোয়ালিটিটা কেমন, অপারেশনাল এফিসিয়েন্সি কতটুকু, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালুয়েশন কি বর্তমানে হাই নাকি লো। এইসব প্যারামিটার সম্পর্কেও ইনভেস্টরদের একটা ডিপ ধারণা থাকা উচিত। আর এইসব প্যারামিটার ডিসকাস করার জন্যই আমাদের আজকের অ্যানালাইসিস। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। অ্যানালাইসিস শুরু করার আগে বলি, আপনারা যারা আমাদের কাছ থেকে স্টক মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং একটা স্টকের ফেয়ার ভ্যালু এবং ভ্যালুয়েশন টেকনিক সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান, তাদের জন্য আমাদের মার্কেট মাস্টার্স লাইভ কোর্সটা একটা কমপ্লিট গাইডলাইন হতে পারে। এই কোর্সের মডিউল, ডিটেলস এবং কোর্স কখন থেকে শুরু হচ্ছে সব কিছুই আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সো চলেন ব্র্যাক ব্যাংকের অ্যানালাইসিসটা শুরু করি। ব্যাংক অ্যানালাইসিসের ক্ষেত্রে ফার্স্ট যে মেট্রিকটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে প্রফিটেবিলিটি। চলেন প্রফিটেবিলিটি একটু দেখি। প্রথমে যে তিনটা ক্রাইটেরিয়া আমার দেখা লাগবে সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, ফি এবং কমিশন ইনকাম। আমি একটু দেখতেছি যে 2021 সালে ব্র্যাক ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকাম, মানে ব্র্যাক ব্যাংকের যে কোর বিজনেস, যে ব্যাংকিং বিজনেস থেকে নেট ইন্টারেস্ট ইনকাম আসছে 1600 কোটি টাকা মতো, এবং 2024 সালেও কিন্তু এটা 1600 কোটি। 2023 সালে একটু সামান্য বাড়ছে, 2000 কোটিতে গেছে, বাট 2024-এ আবার 1600 কোটিতে নেমে আসছে। অ্যান্ড 2025-এর 9 মাস পর্যন্ত যে রিপোর্ট আমরা পাইছি, কোয়ার্টারলি রিপোর্ট অনুযায়ী দেখলাম যে নেট ইন্টারেস্ট ইনকাম খুব বেশি বাড়ে নাই, 1100 কোটিতে, উইচ মিনস বছর শেষ হলে হয়তো আরেকটু বাড়বে। এখন নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম। 2021 সালে ইনভেস্টমেন্ট ইনকাম ছিল 700 কোটি, যেটা 2025 সালে চলে আসছে 3300 কোটি টাকায়, মানে 4 গুণ হয়েছে 5 বছরের মাথায়। এটা একটা হিউজ জাম্প নিছে। থার্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফি এবং কমিশন ইনকাম, মানে ব্যাংকের যে অন্যান্য সার্ভিসগুলো আছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং অন্যান্য যে ব্যাংকিং সার্ভিসগুলো, এই সার্ভিস এবং বিভিন্ন কমিশন থেকে কীরকম ইনকাম আসছে। 2021 সালে 800 কোটি টাকা মতো ছিল, 799 কোটি, এবং 2025 সালের 9 মাসে এটা চলে আসছে 1500 কোটি টাকায়, মানে পুরো বছরে এটা আরও বাড়বে। সো এই দুই দিক থেকে, ইনভেস্টমেন্ট ইনকাম এবং কমিশন ইনকামের দিক থেকে আমি বলবো ব্র্যাক ব্যাংক খুব ভালো করছে। নেট ইন্টারেস্ট ইনকামে খুব বেশি ভালো করে নাই, মানে কোর বিজনেসে কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রফিটেবিলিটি এখন পর্যন্ত খুব বেশি গ্রো করে নাই। অপারেটিং ইনকাম যদি দেখেন ব্যাংকের, 2021 সালে ছিল 1000 কোটি টাকা মতো, 2025 সালের 9 মাসে 2800 কোটি, মানে টোটাল পুরো বছরটার অ্যানুয়াল রিপোর্ট যদি আসে তখন দেখা যাবে হয়তো 3000 কোটির উপরে যেতে পারে, মানে 3 গুণ হয়েছে। এবং যেটা আমরা দেখি সবাই সচরাচর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেট প্রফিট। হ্যাঁ, 2021 সালে আপনি হয়তো বলতেছেন যে 2021 সালে যে ব্র্যাক ব্যাংকের নেট প্রফিট ছিল 465 কোটি টাকা, সেই ব্র্যাক ব্যাংকের নেট প্রফিট 2025 সালে ফুল ইয়ারে হয়ে গেছে 2200 কোটি টাকা। হিউজ জাম্প, 5 গুণেরও বেশি জাম্প করছে। কিন্তু এই জাম্পটা আসলে কেন আসছে সেটাও ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্রফিট দেখলে হবে না, প্রফিট গ্রোথের পেছনে ড্রাইভারগুলো কারা ছিল সেই জিনিসটাও দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন দেখব। আমরা যদি গ্রোথ ড্রাইভারগুলো একটু দেখি, দেখবেন যে 2020 থেকে 2024 পর্যন্ত ব্র্যাক ব্যাংকের টোটাল ইনকাম গ্রো করছে 6000 কোটি টাকারও বেশি। মানে এটা ছিল জাস্ট গ্রোথ, মানে 5 বছরে 6000 কোটি টাকা গ্রো করছে। কিন্তু এই গ্রোথের পিছনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল ইনভেস্টমেন্ট ইনকামের, সেটা 32%। মানে এই গ্রোথটা যে আসলো, এই গ্রোথের পেছনে সবচেয়ে বেশি ধাক্কাটা দিছে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম, এবং ইনভেস্টমেন্ট ইনকামের গ্রোথের কারণেই এই গ্রোথটা হয়েছে 5 বছরে। নেট ইন্টারেস্ট ইনকামের কন্ট্রিবিউশন মাত্র 5%-এর কাছাকাছি আমরা ধরতে পারি, আর ফি ইনকামের কন্ট্রিবিউশন হচ্ছে 18%। সো আমরা বলতে পারি যে 5 বছরে আমরা যে গ্রোথটা দেখতেছি, এই যে নেট প্রফিট যেটা 400 কোটি থেকে 2200 কোটিতে চলে আসছে, এটার পেছনে মূল ড্রাইভার কিন্তু ব্যাংকিং বিজনেস ছিল না, এটার পিছনে মূল ড্রাইভারটা ছিল অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ইনকাম, মানে ট্রেজারি বন্ড থেকে যে ইনকামটা আসতেছে, যে ইন্টারেস্টটা আসতেছে, উইচ মিনস এটা কিন্তু অনেকটা খুব সাইক্লিক্যাল। কেন আমি বলি, ব্যাংকের
যদি ইন্টারেস্ট ইনকাম গ্রো না করে, এটা কিন্তু একটা নেগেটিভ দিক। কেন আমি আপনাকে বলি, কারণ ট্রেজারি থেকে যে ইনকামটা আসতেছে সেটা বর্তমানে বাংলাদেশ সরকারের ইন্টারেস্ট রেট বেশি থাকার কারণে। তো কালকে পরশু কোনো একটা সময় যদি ট্রেজারি রেট কমে যায়, তখন কিন্তু ইনভেস্টমেন্ট ইনকামও কমে যাবে। তখন যদি ব্যাংক ইন্টারেস্ট ইনকাম থেকে প্রফিট জেনারেট করতে না পারে, তখন কিন্তু ব্যাংকের প্রফিটেবিলিটিতে একটা বড়সড় ধাক্কা লাগার সম্ভাবনা আছে। সো ব্র্যাক ব্যাংকের যে কোর ব্যাংকিং বিজনেস, এটা এখনো পর্যন্ত খুব বেশি যে পজিটিভ গ্রোথে আছে তা কিন্তু আমরা দেখছি না। সো কোর বিজনেস থেকে প্রফিট না আসা, এটা কমপ্লিটলি একটা নেগেটিভ সাইন। এবার আমরা নেক্সট পার্ট যেটা দেখবো সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট অর্থাৎ ডিপোজিট এবং লোন। আমি যদি একটু দেখি, 2021 সালে ব্র্যাক ব্যাংকের টোটাল ডিপোজিট ছিল 36,000 কোটি টাকা। 2025 সালে সেটা চলে আসছে 93,000 কোটি টাকায়, মানে অ্যারাউন্ড 3 গুণ বাড়ছে ডিপোজিট। এটা একটা হেলদি গ্রোথ, কারণ যে ব্যালেন্স শিটে ডিপোজিট গ্রো করতেছে, উইচ মিনস ওই ব্যাংকের লিকুইডিটি বাড়তেছে এবং ব্যাংকের প্রতি কাস্টমারদের আস্থাও বাড়তেছে, যে কারণে ব্যাংকে তারা বেশি করে আমানত রাখতেছে। লোনের দিকে যদি একটু তাকাই, 32,000 কোটি টাকা লোন 2021 সালে ব্র্যাক ব্যাংক দিছে এবং 2025 সালে সে লোনটা চলে আসছে 67,000 কোটি টাকায়, মানে লোন ডাবল হয়েছে। সো এটা একটা হেলদি সাইড যে ব্র্যাক ব্যাংক ডিপোজিটের গ্রোথের সাথে সাথে লোনের গ্রোথও বাড়াচ্ছে। যদি এখানে ডিপোজিটের গ্রোথ না হইতো, শুধুমাত্র যদি লোনের গ্রোথ হইতো, তাহলে বলতাম হচ্ছে ব্যালেন্স শিটটা অ্যাগ্রেসিভলি এক্সপান্ড করতেছে, যেটা আসলে ব্যাংকের জন্য ঠিক না। বাট যেহেতু ব্র্যাক ব্যাংকের ব্যালেন্স শিটে ডিপোজিট এবং লোন দুইটাই সমান হারে গ্রো করতেছে, তাহলে ব্র্যাক ব্যাংকের যে খুব বেশি লিকুইডিটি অসুবিধা হবে এবং লিকুইডিটি অসুবিধা যে হইতে পারে, এটার কোনো চান্স নেই। সো ব্র্যাক ব্যাংক এদিক থেকে ব্যালেন্স শিটের দিক থেকে খুবই হেলদি পজিশন আছে। শুধু যে ব্যালেন্স শিটের দিক থেকে হেলদি পজিশন আছে ব্র্যাক ব্যাংক, সেটাও কিন্তু না। ব্র্যাক ব্যাংক যে ফ্র্যাঞ্চাইজ হিসাবে এবং ব্যাংক হিসাবেও যে তারা বিগত 10 বছরে গ্রো করছে, সেটার একটা স্ন্যাপশট আমি আপনাদেরকে দেখাই। দেখেন, 2015 সালে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র 2.32% লোনের মার্কেট শেয়ার ছিল ব্র্যাক ব্যাংকের কাছে, আর ডিপোজিটেরটাও ছিল অ্যারাউন্ড 2% মতো। কিন্তু এটা গ্র্যাজুয়ালি গ্রো করছে। আপনি দেখেন 2025 সালে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির লোনের মার্কেট শেয়ার এখন ব্র্যাক ব্যাংকের কাছে অ্যারাউন্ড 3.72%। আর হলুদ লাইনটা যদি দেখেন, যেটা হচ্ছে ডিপোজিটের মার্কেট শেয়ার, সেটা হচ্ছে 4%। সো ব্যাংকিং ফ্র্যাঞ্চাইজটাও কিন্তু গ্রো করছে। সো একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিগত 10 বছরে স্লোলি কাস্টমারদের একটা আস্থা ব্র্যাক ব্যাংকের উপর বাড়ছে। ব্র্যাক ব্যাংকের টোটাল ব্যাংকের মডেলটার একটা ট্রাস্ট গেইন করছে, সেই জন্যই আস্তে আস্তে ডিপোজিট এবং লোনে মার্কেট শেয়ারটা ব্র্যাক ব্যাংকের ধীরে ধীরে বাড়তেছে, অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড পজিটিভ সাইন। এখন যদি আমরা একটু ডিপোজিট সেগমেন্টে দিয়ে তাকাই, আমরা দেখতে পারবো যে 2023 সালে ব্র্যাক ব্যাংকের টোটাল টার্ম ডিপোজিট ছিল 49%, মানে যেগুলোকে আমরা ফিক্সড ডিপোজিট বলি। আর অন্যান্য যে কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট, সেটা ছিল অ্যারাউন্ড 51% মতো। কিন্তু 2025 সালে এই যে কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টের যে ডিপোজিট, এটা 41%-এ নেমে আসছে। মানে টোটাল 100 টাকার মধ্যে এখন 41 টাকা কাসা অ্যাকাউন্টে, মানে কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টে, আর বাকি 59 টাকাই হচ্ছে টার্ম ডিপোজিট। এটা একটা কমপ্লিট নেগেটিভ সাইন। কেন আমি আপনাকে বলি, কোনো একটা ব্যাংকের কাসা রেশিও যদি বাড়তে থাকে, তাহলে এটা ব্যাংকের জন্য একটা পজিটিভ সাইড। কারণ কাসা রেশিও মানে কারেন্ট অ্যান্ড সেভিংসের ডিপোজিট রেশিও বাড়া মানে হচ্ছে ব্যাংকের কস্ট অফ ফান্ড কমে যাওয়া, আর কস্ট অফ ফান্ড কমে যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিনটা বাড়া। কিন্তু এখানে আমি উল্টা জিনিসটা দেখতেছি। 2023 সালে এখানে ব্র্যাক ব্যাংকের কাসা রেশিও ছিল 51%, মানে টোটাল 100 টাকা ডিপোজিটের মধ্যে 51 টাকাই ছিল হচ্ছে কাসাতে। কিন্তু 2025 সালে এই কাসা রেশিও নেমে আসছে 41%-এ। এটা অন্যান্য ব্যাংকের তুলনায় কিন্তু একটা কমপ্লিট নেগেটিভ সাইন। কেন আমি আপনাকে বলি, কারণ কাসা রেশিও কমে যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি ব্র্যাক ব্যাংকের কস্ট অফ ফান্ড বেড়ে যাওয়া, অ্যান্ড কস্ট অফ ফান্ড যদি বেড়ে যায়, তাহলে কিন্তু মার্জিনের উপর একটা বিশাল প্রেশার পড়ে, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। দেখেন, আপনি রিটার্ন প্যারামিটার যদি চিন্তা করেন, 2023 সালে ব্র্যাক ব্যাংকের লোন ইল্ড ছিল 8%, মানে লোনের উপর টোটাল ওরা 8% মতো রিটার্ন আনতে পারতেছিল, উইচ ইজ এ গুড সাইন। 2025 সালে এই লোন ইল্ড 11%-এর কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, অবশ্যই ভালো, লোনের উপর দিন দিন রিটার্ন বাড়তেছে, এটা তো ব্র্যাক ব্যাংকের জন্য অবশ্যই ভালো। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে কস্ট অফ ডিপোজিটও কিন্তু বেড়ে গেছে। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে ব্র্যাক ব্যাংকের কাসা রেশিও কিন্তু বিগত 2 বছরে ডিক্লাইন করছে 51 থেকে 41%-এ। তাহলে কস্ট অফ ফান্ড কিন্তু আলটিমেটলি বেড়ে গেছে। যেমন দেখেন, 2023 সালে ব্র্যাক ব্যাংকের কস্ট অফ ফান্ড ছিল 4%-এর একটু নিচে, কিন্তু 2024 সালে সেটা হয়ে গেছে 6%-এর কাছাকাছি, এবং 2025 সালে কস্ট অফ ফান্ড এখন 6% পার করায় ফেলছে। যে কারণে ব্র্যাক ব্যাংকের ইল্ড অথবা স্প্রেড যেটা, সেটা কিন্তু আর বাড়ে নাই।
2023 সালেও স্প্রেড ছিল 4%, 2024 সালেও স্প্রেড ছিল 4%, 2025 সালেও স্প্রেড 4%-এর সামান্য উপরে। তার মানে কি, আলটিমেটলি কোর ব্যাংকিংয়ের যে বিজনেস ইন্টারেস্ট ইনকাম সেটা কিন্তু বাড়ে নেই। তার মানে ব্যাংকের প্রফিটটা আসতেছে ট্রেজারি ইনকাম থেকে, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এখন যদি আমি একটু ব্যাংকের এফিসিয়েন্সির দিকে তাকাই, যে ব্যাংকের অপারেটিং এফিসিয়েন্সির অবস্থা কি, এই কথা ঠিক যে ব্র্যাক ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু এখন অনেক বেশি। 2025 সালে নেট অ্যাসেট ভ্যালু দাঁড়াচ্ছে 51-52 টাকার আশেপাশে, কিন্তু এটা সবসময় ছিল না। 2021 থেকে 2023 পর্যন্ত ব্র্যাক ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু ছিল 36 টাকা। 36 টাকা থেকে বাড়েই নেই। এটার কারণটা কি আমি বলি, কারণটা হচ্ছে ডেপোজিটের সাথে সাথে লোনও বাড়ছে। তো আলটিমেটলি ইকুইটিতে খুব বেশি যে গ্রোথ আসছে তা কিন্তু না, কিন্তু 2024-এর পরে ডেপোজিট গ্রোথ অনেক ফাস্ট হওয়ার কারণেই নেট অ্যাসেট ভ্যালুটা একটু ইমপ্রুভ করছে। আরও একটা নেগেটিভ দিক এখানে আমি বলি, ব্র্যাক ব্যাংকের রিটার্ন অন ইকুইটি 2021 থেকে 2023 পর্যন্ত 11%-এর আশেপাশে ছিল। সাধারণত আমরা বলি যেসব ব্যাংকের রিটার্ন অন ইকুইটি 15%-এর নিচে, এটা কিন্তু একটা ইনএফিসিয়েন্সির সাইন। হ্যাঁ, 2024 সালে ব্র্যাক ব্যাংকের রিটার্ন অন ইকুইটি 17%-এ গেছে, বাট 2025 সালে আবার 15%-এ নেমে আসছে। তার মানে এটা যে খুব বেশি এফিশিয়েন্টলি যে ওদের অপারেশনটা রান হচ্ছে, এটা আমরা বলতে পারতেছি না রিটার্ন অন ইকুইটি থেকে। অ্যান্ড আরও একটা নেগেটিভ সাইন এফিসিয়েন্সির দিকে, সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেটস। হ্যাঁ, সাধারণত যেসব ব্যাংকের রিটার্ন অন অ্যাসেটস 1%-এর উপরে থাকে, ওটা একটা দ্যাটস আ ভেরি গুড সাইন। কিন্তু 2021 থেকে 2025-এর মধ্যে সবসময় রিটার্ন অন অ্যাসেটস ব্র্যাক ব্যাংকের 1%-এর উপরই ছিল, কিন্তু 2024 থেকে 2025-এ এই এক বছরে রিটার্ন অন অ্যাসেটস 1.46% থেকে 1.26%-এ নেমে আসছে। তার মানে এফিসিয়েন্সি কিন্তু কমছে। সো রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেটস দুইটাই কিন্তু 2024 এবং 2025-এর মধ্যে কমে গেছে। তাহলে বলতে পারি যে বিগত এক বছরে ব্র্যাক ব্যাংক কিন্তু ওদের অপারেশনে মোটামুটি ইনএফিসিয়েন্সি চলে আসছে। হয়তো কস্ট ম্যানেজমেন্ট হইতে পারে, না হলে হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন কমে গেছে, এটার কারণে হইতে পারে, বাট হইছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবই বুঝলাম, সবই দেখলাম যে প্রফিটের গ্রোথ কোত্থেকে আসছে, এফিসিয়েন্সির অবস্থা কি, তাদের লোনের গ্রোথ কেমন ছিল, ব্যালেন্স শিটের কোয়ালিটি কি, সবই দেখলাম। এখন কথা হচ্ছে ব্র্যাক ব্যাংক কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড? অন্য সব ব্যাংক, ব্র্যাক ব্যাংকের যারা কম্পিটিটর, যেমন সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ইবিএল, প্রাইম ব্যাংক, তাদের তুলনায় ব্র্যাক ব্যাংক এখন কোন পজিশনে আছে সেটা আমরা দেখব এখন। প্রথম প্যারামিটার হচ্ছে পি রেশিও। ব্র্যাক ব্যাংকের পি রেশিও অন্য সব ব্যাংকের তুলনায় প্রায় ডাবল। যেখানে ইস্টার্ন ব্যাংকের পি রেশিও 5, সিটি ব্যাংকের 3, পূবালী ব্যাংকও 3, প্রাইম ব্যাংক 4, সেখানে ব্র্যাক ব্যাংকের বর্তমান পি রেশিও 9.28। মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে মোটামুটি ব্র্যাক ব্যাংক এখন প্রিমিয়াম ভ্যালুয়েশনেই আছে। সেকেন্ড যে প্যারামিটার, সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। প্রাইস টু বুক ভ্যালুতেও কিন্তু ব্র্যাক ব্যাংক অন্য সব ব্যাংকের তুলনায় ডাবল, মানে প্রিমিয়াম ভ্যালুয়েশনে আছে। যেখানে ব্র্যাক ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু 1.42, সেখানে সিটি ব্যাংকের 0.85, পূবালী ব্যাংকের 0.65 এবং ইস্টার্ন প্রাইম ব্যাংকেরও মোটামুটি 1-এর নিচে। সো 1-এর নিচে থাকলে আমরা আন্ডার ভ্যালুড বলতে পারি। 1-এর উপরে থাকলে, সাধারণত 1.5 কিংবা 2-র কাছাকাছি থাকলে আমরা বলি হচ্ছে এই ব্যাংকটা বুক ভ্যালু অথবা ব্যালেন্স শিটের তুলনায় মোটামুটি ওভার ভ্যালুড। সো এখানেও বোঝা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একটু ওভার ভ্যালুড পজিশনেই আছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট প্যারামিটার শেয়ার হোল্ডারদের জন্য, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, তাদের ডিভিডেন্ড ইল্ড মোটামুটি 4, 5, 6% মতো, কিন্তু ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড 2.04%। সো স্টক প্রাইসের তুলনায় ব্র্যাক ব্যাংক যে খুব বেশি ডিভিডেন্ড দিচ্ছে তাও কিন্তু না। হ্যাঁ, একটা ক্যাপিটাল গেইন অথবা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ব্র্যাক ব্যাংকের হচ্ছে, কিন্তু ডিভিডেন্ডের রিটার্ন যে খুব ভালো আসতেছে অন্য সব ব্যাংকের তুলনায় তা কিন্তু না। এখন কথা হচ্ছে ব্র্যাক ব্যাংক তাহলে একটু প্রিমিয়াম ভ্যালুয়েশনে কেন আছে অন্য সব ব্যাংকের তুলনায়? দেখেন, ব্র্যাক ব্যাংকে ফরেন শেয়ার হোল্ডিং মোটামুটি 36%, মানে টোটাল শেয়ার হোল্ডিংয়ের 3/1 ফরেনারদের কাছে, এবং পাবলিকের কাছে শেয়ার খুবই কম। সো এই একটা কারণে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম অন্য সব ব্যাংকের তুলনায় মার্কেটে একটু বেশি। কিন্তু আপনি যদি সিটি ব্যাংকে দেখেন, সিটি ব্যাংকের ফরেন শেয়ার হোল্ডিং হচ্ছে মাত্র 4.87%, প্রাইম ব্যাংকের 7%, পূবালী ব্যাংকে খুব বেশি ফরেন শেয়ার হোল্ডিং নাই, 0.05%, আর ইস্টার্ন ব্যাংকে 1%-এর কাছাকাছি আছে। সো ফরেন শেয়ার হোল্ডিংয়ের তুলনায় ব্র্যাক ব্যাংক অনেক এগিয়ে। আমি বলবো বাংলাদেশের সব কোম্পানি, শুধুমাত্র যে ব্যাংকিং কোম্পানি তা না, অন্য সব ম্যানুফ্যাকচারিং কোম্পানির তুলনায় কিন্তু ব্র্যাক ব্যাংকের ফরেন শেয়ার হোল্ডিংটা অনেক বড়। সো এটা একটা কারণ হইতে পারে যে ব্র্যাক ব্যাংক বর্তমানে অন্য সব ব্যাংকের তুলনায় একটু ওভার ভ্যালুড পজিশনে আছে। সো সবশেষে ব্র্যাক ব্যাংকের শেয়ার আপনি কিনবেন কি কিনবেন না, এটা সম্পূর্ণ আপনার ডিসিশন। আমাদের এই ভিডিও কোনো ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ছিল না, এটা সম্পূর্ণ একটা অ্যানালাইসিস ভিডিও, যেখানে আমরা ব্র্যাক ব্যাংকের বিভিন্ন প্যারামিটার ইনডেপথ অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। সো এরকম আরও কোন কোন স্টকের কমপ্লিট অ্যানালিসিস চান, আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।